ইসরায়েলের হয়ে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতিও নিচ্ছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান চালালে পাল্টা জবাব দেবে তেহরান। জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, ট্রাম্প যুদ্ধে জড়ালে অপূরণীয় পরিণতি হবে মার্কিনীদের। কারো কাছে আত্মসমর্পণ করবে না ইরান। এদিকে রাশিয়ার অভিযোগ, ইসরায়েল বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বিস্তারিত ফারহান ইসলাম টুম্পার প্রতিবেদনে। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। ইরান কারো চাপের মুখে কারো কাছে মাথা নত করবে না। এ সময় ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের ইঙ্গিত দিয়ে খামেনি হুঁশিয়ার করেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তার ফলাফল হবে অপূরণীয়। এর আগে ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধে ইসরায়েলের সাথে সামরিক অভিযানে যোগ দেবার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। শুরুতেই তাদের আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্র। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি, তবে এখনই তাকে হত্যা করব না। এই অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি। আমরা ইসরায়েলকে যেভাবে জবাব দিচ্ছি ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রকেও দেব। আমি বিশ্বাস করি আমাদের সামরিক বাহিনী উপযুক্ত ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। তবে এখন পর্যন্ত ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি পদক্ষেপ না নিলেও ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করছে। এছাড়া মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এদিকে বুধবার তেহরানে মোসাদের গোপন ড্রোন কারখানা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে পাল্টা হামলায় ইরানের ভেতরে অন্তত 12টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি ইসরায়েলের। এমন পরিস্থিতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের চলমান হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে এবং বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বিবৃতিতে জানিয়েছে, গত 5 দিনে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 585 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1326 জন। একই সময় ইসরায়েলে 24 জন নিহতের তথ্য দেয়া হলেও প্রাণহানি আরও কয়েকগুণ বেশি বলে মনে করছে সংস্থাটি। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাহিনীর 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে তিনি বলেন, গত 5 আগস্ট এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হলেও তা দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম করা হয়েছে। এসএসএফকে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালনের নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ দেশি বিদেশি ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ নিরাপত্তা সংস্থা স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। বাহিনীর 39তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্যান্য বাহিনীর তুলনায় ক্ষুদ্র হলেও কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি এসএসএফের। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। বিগত 10 মাসে এসএসএফ সদস্যরা দেশে বিদেশে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। শুধু দেশের অভ্যন্তরেই নয়, দেশের বাইরেও আমাদের রাষ্ট্রীয় সফরগুলোতে এসএসএফ বিভিন্ন দূতাবাস এবং সংশ্লিষ্ট দেশের প্রটোকল ও নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করে সফরসমূহ সাফল্যমণ্ডিত করেছে। পেশাদার বাহিনী হিসাবে উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ আর দৃঢ় মনোবলের সন্নিবেশে এসএসএফ আরও উন্নতি করবে বলে আশা করেন তিনি। যে এসএসএফ এর প্রশিক্ষণ, অস্ত্র, সরঞ্জামাদির আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে গত 5ই আগস্ট 2024 তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যে কার্যক্ষম করা হয়েছে।
নিরাপত্তার ক্ষেত্রে নিয়মিত বিভিন্ন ধরনের হুমকি সঠিকভাবে পর্যালোচনা করে তা মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি নিতে এসএসএফ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। আমি আশা করি এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা 6:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন বেগম জিয়া। বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে যাওয়ার খবরে তার বাসভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। দলীয় প্রধানের গাড়ি বহরের সঙ্গী হন বিপুল সংখ্যক নেতাকর্মী। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, আর্থাইটিস, হৃদরোগ, লিভার সিরোসিস সহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন প্রায় 80 বছর বয়সী 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে চিকিৎসার জন্য গেল 7 জানুয়ারি লন্ডন যান তিনি। সেখানে প্রায় 4 মাস চিকিৎসা শেষে 6 মে দেশে ফেরেন বেগম জিয়া। 2 বছর কারাবন্দী থাকার পর 2020 সালে মুক্তি পাওয়ার পর থেকে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে গেল 5 বছর বেশ কয়েকবার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয় বেগম জিয়াকে। নির্বাচন হলে গুরুত্ব কমে যাওয়ার ভয়ে 2-1টি দলের ফেব্রুয়ারিতে ভোটের সময় পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরায় দলের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে নারাজ হয়ে একটি দল মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি। অন্যদিকে কাজের গতি বাড়িয়ে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। রাজধানীর উত্তরায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বলেন, জনগণের শান্তির কথা চিন্তা করে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে নির্বাচনের যে সময় নির্ধারণ করা হয়েছে তা কারো কারো পছন্দ হয়নি। কারণ তারা জানে ভোট যতদিন না হবে ততদিনই তাদের গুরুত্ব থাকবে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, মানুষ নতুন বাংলাদেশ চায়, পরিবর্তন চায়, তাই আওয়ামী লীগের পথ যেন কেউ অনুসরণ না করে। তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রনায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে, কোন বিভাজনে না গিয়ে, কোন সংঘর্ষে না গিয়ে এই 2 নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকের একটা বৈঠকে হাজির হয় নাই। অন্যদিকে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। যত দ্রুত ভোট হবে তত দ্রুত দেশে গণতন্ত্র ফিরবে। আর বিলম্ব নয়, যারা গণতন্ত্রের লড়াই করেছেন যে দলগুলো, যে রাজনৈতিক দলগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার পরিচালিত হবে। এই অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে। বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে কারো মনে প্রশ্ন দেখা দিলে আলোচনার মাধ্যমে তার সমাধানের পরামর্শ দেন রিজভী।
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতে অধিকাংশ রাজনৈতিক দল সাংবিধানিক কাউন্সিল এনসিসি থাকার বিষয়ে মত দিয়েছে, তবে কয়েকটি দল এতে একমত নয় বলে জানিয়েছে ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে তিনি একথা বলেন। জামাত বলছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। সংস্কার না আগের নিয়মে এসব নিয়োগ হবে সে বিষয়ে প্রশ্ন তুলে এনসিপি। বিএনপি বলছে, জবাবদিহিতা না থাকায় এনসিসি ভারসাম্যহীনতা তৈরি করবে। তবে আইন শক্তিশালী করার বিষয়ে মতামত বিএনপির। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সংলাপে তৃতীয় দিনের ইস্যু জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল। নির্বাচন কমিশন, দুদক, পিএসসি সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগে এনসিসি গঠন নিয়েই বেশিরভাগ সময় আলোচনা হয় বৈঠকে। এর পক্ষে বিপক্ষে মতামত দেন দলগুলো। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে সেটাকে পুনর্গঠন করবার জন্য এই এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবে। সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ব্যাপারে আমরা বলেছি একটা সাংবিধানিক কাউন্সিল গঠন করা দরকার। যে ভবিষ্যতে সরকারের মধ্যে সরকার অথবা সরকারকে অচল করার জন্য যে ধরনের প্রস্তাব এসছে, আমরা এই প্রস্তাবের বিরোধিতা করছি। এমন কিছু এই মুহূর্তে করা প্রয়োজন না যেটা এটা রিপ্লেসমেন্ট বা একটা সুপ্রাবডি মনে হয়। সেই কারণে এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না। সংস্কার এবং এনসিসি গঠন না হলে ফ্যাসিবাদের সাথে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের পার্থক্য থাকবে না বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। এই যে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সহ এই গুরুত্বপূর্ণ কমিশনগুলা, যেগুলো আমরা বিগত সময়ে দেখেছি যে দলীয়করণ হয়েছে, নির্বাহী বিভাগের আজ্ঞাবহে পরিণত হয়েছে এবং বিরোধী দলমত দমনেও বা ভোটাধিকার হরণেও তারা ভূমিকা রেখেছে। এর থেকে উত্তরণের আসলে উপায় কি? একটা অপশন যেটা সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে, যে একটা এনসিসি অথবা অল পার্টি কাউন্সিল বা একটা আপনার কাউন্সিল লাগবে, যেখানে নিরপেক্ষভাবে ঐক্যমতের ভিত্তিতে, আস্থার ভিত্তিতে আমরা নিয়োগগুলো করতে পারবো। আর না হলে আমাদের আরেকটি অপশন, যেটি আগের আমলে, শেখ হাসিনার আমলে, বিগত ফ্যাসিস্ট আমলে যেইভাবে নিয়োগ হতো। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস দলের আমির ডাক্তার শফিকুর রহমানকে ফোন করে সরকারের নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করলে এদিন সংলাপে যোগ দেয় জামায়াত ইসলামী। এনসিসির পক্ষে মত দিয়ে দলটি জানায়, দ্বিমতপূর্ণ বিষয়ের সিদ্ধান্তে গণভোটের কথা বলেছে তারা। মোর দেন 3/4, 4 ভাগের 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে। ঐকমত্য বলতে যদি 100% হয় তাহলে এটা ইজ ইম্পসিবল, বিকজ 30টা দল আছে। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। লেট আমাদের জনগণই এটার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এনসিসি নয়, বিদ্যমান আইনের সংস্কার ও শক্তিশালী করার পক্ষে মতামত তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার প্রয়োজনে ন্যায়পাল করতে পারে। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোন প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আমরা কেউ হুয়েরার হয়েছে বলেই পুরা পার্লামেন্টকে তো বিলুপ্ত করতে পারবো না, পুরা নির্বাহী বিভাগকে তো আমরা দোষারোপ করতে পারবো না। আমাদের যেটা করা উচিত, রাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্যমূলক রাষ্ট্র কাঠামো, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা কর্মরত থাকবেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল আইনকে এইভাবে স্ট্যান্ডার্ড করা উচিত, সংশোধন করা উচিত, যার মধ্য দিয়ে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান সময় যারা কাজ করে তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে পারব। বেশিরভাগ দল নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিতে এনসিসি গঠনে একমত বলে জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। আবার বেশ কয়েকটি দল এই বিষয়ে একমত হননি এখনো। কিন্তু আমরা প্রথমেই এনসিসির কাঠামোর চেয়েও গুরুত্ব দিয়ে বিবেচনা করছি যে এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সেটার নাম সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে, এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, ভাবে এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করা যায়। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে।
চলমান সংলাপ আগামী সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানিয়েছে কমিশন।